শেখ হাসিনা লোটে শেরিং একান্ত বৈঠক, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সচল রাখতে অবকাঠামো উন্নয়নে গুরুত্ব। সংক্রমণ বাড়তে থাকলে পূর্ব প্রস্তুতি কাজে দেবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। আজও শনাক্ত ৩৫০০-এর বেশি। রাজধানী জুড়ে আজও তীব্র গ্যাস সংকট, দ্রুত আমিনবাজারে পাইপলাইনে মেরামতের চেষ্টায় তিতাস। নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন মামলায় ১৩ জনের বিচার শুরু, ইউপি সদস্য সোহাগকে অব্যাহতি। জমে উঠেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, রোড শো, গানে গানে প্রচারাভিযান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সংবাদে আরও থাকছে, সংস্কার হচ্ছে লালবাগ কেল্লার হাম্মামখানা, $1,85,000 দিচ্ছে মার্কিন দূতাবাস। বাংলাদেশ ও ভুটানের মধ্যে সই হওয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটি এর সর্বোচ্চ সুবিধা নিশ্চিতে অবকাঠামো নির্মাণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের নৌপথের সুবিধা কাজে লাগানোর বিষয়েও একমত হয়েছে দুই দেশ। সহযোগিতার ভিত্তিতে ভুটানে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় সমঝোতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং সৌজন্য সাক্ষাতের জন্য আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী। বৈঠকে পারস্পরিক অর্থনৈতিক সুবিধা অর্জনে বিমান ও রেলপথের মাধ্যমে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলাপ হয়। শুল্কমুক্ত বাজার সুবিধা সম্প্রসারণে ২০২০ সালের ডিসেম্বরের করা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ নবায়ন করেন ভুটানের প্রধানমন্ত্রী। তাঁর দেশের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে এককালীন পূর্ণ ভিসা ও বহু প্রবেশাধিকার সুবিধা দেওয়ারও প্রস্তাব দেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল বাণিজ্য, বিনিয়োগ, সড়ক, রেল ও বিমান যোগাযোগ, জলবিদ্যুৎ, বোথ দ্বিপাক্ষিক এবং ট্রাইল্যাটারাল কোঅপারেশন ইন ইলেকট্রিসিটি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সংস্কৃতি এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি। চিলাহাটি হলদিবাড়ি রুট ব্যবহার করে ভুটানের সঙ্গে রেল যোগাযোগের সম্ভাবনা খতিয়ে দেখতে দুই দেশ একমত হয়েছে বলে জানান মন্ত্রী। ভুটানের গেলেফু এবং বাংলাদেশের সাথে বিশেষ করে লালমনিরহাট এবং সৈয়দপুরের সাথে কার্গো বিমান যোগাযোগ স্থাপনের সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী সম্মত হয়েছে। জলবিদ্যুৎ সহযোগিতায় নেপাল সহ নয়াদিল্লির সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনা অব্যাহত আছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ, ভুটান এবং ভারতের মধ্যে জলবিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৮ম দিনের আয়োজনে তিনি মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকায় ভুটানের প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগে বক্তৃতায় কোভিড মোকাবেলা করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠান ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও পোপ ফ্রান্সিস। এর আগে অনুষ্ঠান স্থলে এসে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। সহযোগিতার ভিত্তিতে প্রাপ্ত সম্পদকে কাজে লাগিয়ে আমরা সহজেই দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্যোন্নয়ন ঘটাতে পারি। আমরা যদি আমাদের জনগণের ভাগ্যোন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করি তাহলে অবশ্যই দক্ষিণ এশিয়া বিশ্বের মধ্যে অন্যতম সমৃদ্ধ
অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। It is laudable that Prime Minister Sheikh Hasina and her team have managed the COVID-19 situation so well despite the overwhelming size and population. We are also deeply appreciative of the support extended by the government and people of Bangladesh during these extraordinary times. করোনার সংক্রমণ বৃদ্ধির বর্তমান হার অব্যাহত থাকলে তা মোকাবেলা করা সরকারের পক্ষেও কঠিন হবে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাই প্রয়োজন ছাড়া সামাজিক সমাবেশ না করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, করোনা রোগীর জন্য সারা দেশে ৩,০০০ বাড়তি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। আগামী ২রা এপ্রিল MBBS ভর্তি পরীক্ষা হবে বলেও জানান মন্ত্রী। তৌহিদুর রহমানের রিপোর্ট। আবারও করোনার সংক্রমণ বাড়ছে। গেল ২৪ ঘন্টায় মারা গেছেন ২৫ জন, আক্রান্ত হয়েছেন ৩,৫০০ মানুষ। আক্রান্তের হার প্রায় ১৩%। ২-এর একটু বেশি ছিল, সেটা এখন ১৩-তে উঠে গেছে। এর প্রভাব পড়ছে ঢাকার হাসপাতালে। আবারও আসন সংকট দেখা দিয়েছে। ঢাকা শহরের হাসপাতালগুলো অনেক রোগীতে ভরে গেছে। সচিবালয়ে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী। তুলে ধরেন করোনা সংক্রমণ মোকাবেলায় সরকারের নেওয়া প্রস্তুতির কথা। আমাদের তো চেষ্টা বজায় থাকবে, কিন্তু রোগী উৎপত্তি কমাতে হবে। কারণ রোগী যদি যে হারে আসছে, যে হারে সংক্রামিত হচ্ছে, এটা যদি এই হারে হতে থাকে তাহলে এই ব্যবস্থাও কিন্তু আলটিমেটলি কোলাবে না। কাজে আমাদেরকে দেশকে রক্ষা করতে হলে পরে, দেশের ইকোনমিকে রক্ষা করতে হলে পরে আমাদের এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। জনসমাবেশ, বিশেষ করে পর্যটন এলাকায় ভিড় কমানোর তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, এখনো লকডাউন বা সাধারণ ছুটির কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের এখন কোনো সিদ্ধান্ত হয়নি। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত যখন হয় তখন আপনাদেরকে আমরা জানিয়ে দিব। মুভমেন্ট কমাতে হবে বিয়ে শাদিতে এবং আমাদের ওয়াজ মাহফিলে, আমাদের অন্যান্য সামাজিক যে অনুষ্ঠানগুলোতে জনসংখ্যা সীমিত করতে হবে। এদিকে আগামী ২রা এপ্রিল MBBS ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী। আহ্বান জানান সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে যাওয়ার জন্য। কোচিং সেন্টারগুলো বন্ধ করা এবং আশেপাশে কোনো ফটোকপিং মেশিন কোনো ধরনের থাকতে পারবে না এই পরীক্ষার ভেন্যুর পাশাপাশি। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর ১ বছরের সংক্রমণ হার ৫% নিচে নামার পর হঠাৎ করেই শনাক্ত ও মৃত্যু দুটোই বাড়তে থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যই বলছে, নমুনা পরীক্ষা বৃদ্ধির সাথে সাথে বেড়েছে শনাক্ত ও মৃত্যু হার। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি না মেনে বেপরোয়া চলাফেরার পাশাপাশি ভাইরাসের নতুন ভেরিয়েন্টই সংক্রমণ বৃদ্ধির কারণ। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। মহামারী মোকাবেলায় দেশব্যাপী ভ্যাকসিনেশন শুরু হয় ৭ ফেব্রুয়ারি। জনমনে স্বস্তি ফিরলেও করোনা সংক্রমণের ১ বছর পূর্ণ হওয়ার পরদিন থেকেই শনাক্ত ও মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এপিডেমিওলজিক্যাল সপ্তাহ ২০২১-এর তথ্য বলছে, ৭ থেকে ১৩ মার্চ ১০ম সপ্তাহে ১,১৬,২৩২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৬,৫১২, সুস্থ ৮,৩৪৪ ও মৃত্যু ৭৬। পরের সপ্তাহেই করোনা পরীক্ষা বেড়ে হয়েছে ১,৩৯,৬৬৬। এর মধ্যে শনাক্ত ১২,৪৭০, মৃত্যু ১৪১ এবং সুস্থ হয়েছে ১০,৪০৮ জন। মৃত্যুর হারও কিন্তু অনেকটা কমে আসছিল, কিন্তু আবার এটা মৃত্যুর মিছিলটাও বেড়ে যাচ্ছে। এইভাবে বাড়তে থাকলে তাহলে আমার ধারণা যে এটা বোধহয় আমরা দ্বিতীয় ঢেউয়ে চলে যাচ্ছি। প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে নমুনা পরীক্ষা বেড়েছে ২০.১৬%। সেই সাথে শনাক্ত বেড়েছে ৯১.৪৯ এবং মৃত্যু ৮৫.৫৩%। সেই সাথে সুস্থতার হারও বেড়েছে ২৪.৭৪%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এপিডেমিওলজিক্যাল সপ্তাহ ২০২১-এর চিত্র বলছে, ১০ম সপ্তাহ ৮ থেকে ১৪ মার্চ। আগের সপ্তাহের সাথে তুলনা করে দেখা গেছে ২ সপ্তাহের ব্যবধানে ঢাকা বিভাগের সংক্রমণ বেড়েছে ৮৮%, চট্টগ্রামের ২৭% এবং সবচেয়ে বেশি রংপুর বিভাগে ১২৪%। সংক্রমণ নিম্নমুখী সিলেট বিভাগে কমেছে ১২%। দেশে ২০০-রও বেশি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে বাড়ছে ভিড়, লক্ষণ নিয়ে আসছেন সব বয়সীরা। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, অসচেতনতার কারণেই বাড়ছে সংক্রমণ।
যদি সংক্রামিত হয় তাহলে আমাদের দেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, দেশের দারিদ্র্য হার বেড়ে যাবে। নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য আপনারা স্বাস্থ্যবিধি মেনে আপনারা কাজ করবেন। বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া চলাফেরার পাশাপাশি নতুন ভেরিয়েন্টের কারণেই সংক্রমণ বাড়ছে। যুক্তরাজ্যে একটা নতুন ভাইরাস নতুন না, ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া যাচ্ছে। অনেক লোক আমাদের দেশে আসতেছে, ফ্লাইট আসছে, বন্ধ তো নাই, এবং তাদেরকে এয়ারপোর্টে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা নাই, আইসোলেশন ব্যবস্থা নাই, এবং এই ভাইরাস কিন্তু দেশে এসে মনে হয় ছড়াচ্ছে। এটাও কিন্তু আরেকটা কারণ। আরেকটা কারণ আমার মনে হয় সেটা হলো আমাদের দেশ তো টিকা কার্যক্রম শুরু হয়ে গেছে। অনেকের কিন্তু ধারণা টিকা যখন নিয়েছে আর বোধহয় করানো হবে না। এটাও একটা ভুল তথ্য। এ অবস্থায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা এবং ভ্যাকসিন নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাস্ক পরতেই হবে, হাত ধোয়ার চর্চা চালু রাখতেই হবে এবং শারীরিক দূরত্ব রাখতেই হবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা আরিচা মহাসড়কের আমিন বাজারে তিতাসের গ্যাসের লাইন ফেটে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ আছে। ফলে ভোগান্তিতে নগরীর বেশ কিছু এলাকার মানুষ। তিতাস বলছে, দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। মঙ্গলবার আমিন বাজারে দ্বিতীয় সালেহপুর সেতুর পাইলিং কাজের সময় গ্যাসের পাইপ ফেটে যায়। সাভার প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। গ্যাস নেই তাই চুলা জ্বলছে না, তাই রান্নাও বন্ধ। এই চিত্র রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, কল্যাণপুর, মিরপুর, কলাবাগান, গ্রিন রোড সহ আরও বেশ কিছু এলাকায়। গত 2 দিন ধরে এরকম ভোগান্তিতে নগরবাসী। 2 দিন ধরে যে অবস্থা ভাই গ্যাসের, গ্যাসের কোনো পাই না কোনো। 2 দিন ধরে গ্যাস নাই, বাচ্চা কান্নাকান্দি শুরু করছে, নামতে পারে না, সমস্যা 2 দিন ধরে না খেয়ে থাকি। গ্যাস না থাকার কারণ সরবরাহ বন্ধ করা। ঢাকা আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার সালেহপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ করছিল সড়ক ও জনপথ বিভাগ। পাইলিংয়ের সময় ফেটে যায় তিতাসের পাইপ। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয় সরবরাহ, আর তারপর থেকেই এই ভোগান্তি। এমএস প্লেট শিট দিয়ে আমরা ব্রেকেট দিয়ে তারপরে আর কি যে বালির ভাঙনটা আছে ওইটা রোধ করার জন্য কাজ করতেছি। ওই কাজটা শেষ হলেই আমরা আমাদের পাইপের যে রিপেয়ারিংয়ের কাজটা ওইটা শুরু করব। সমস্যার কারণে হয়তো আংশিক স্বল্প চাপ বিরাজ করছে এই মুহূর্তে, তো আমরা এটা দ্রুততম সময়ের মধ্যেই মেরামত সমাধান করার চেষ্টা করছি। পাইপলাইন মেরামতের কাজ শুরু করতে চায় সড়ক ও জনপথ বিভাগ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন মামলায় বাহিনী প্রধান দেলোয়ার সহ 13 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এই মামলার বিচার শুরু হলো। মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। 2020 সালের 14 ডিসেম্বর 14 আসামির বিরুদ্ধে আদালতের চার্জশিট দেয় মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জয়নাল আবেদিনের আদালতে শুনানি হয়। মামলায় বাহিনী প্রধান দেলোয়ার সহ 13 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। অপর আসামি সোহাগ মেম্বারকে অব্যাহতির আদেশ দেন আদালত। 2021 মামলা চার্জ গঠনের জন্য ছিল, তো রাষ্ট্রপক্ষ 14 জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে। এর মধ্যে আসামি সোহাগকে বিজ্ঞ আদালত অব্যাহতি দিয়ে 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ সময় মামলার 13 আসামির 9 জন আদালতে উপস্থিত ছিলেন। পলাতক 4 আসামি হলেন আব্দুর রব, মুস্তাফিজুর রহমান, মিজানুর রহমান ও জামাল উদ্দিন। আসামিদের মৃত্যুদণ্ড দাবি করেছেন নির্যাতিতা নারী। জীবনে সবে এমন কিছু হয়েছে, আমি নিজে বাঁচতে পারি না, বাইরেতে পারি না। 7 জন বাকি রয়েছে, এই 7 জন ধরো, আর যারা থানাতে এখনো ইয়েতে আছে এদের সবাই যতজন আমার এই জিনিসের লগে হাত আছে অতজনের ফাঁসি চাই। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও গত বছর 4 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 5 অক্টোবর নির্যাতিতা বাদী হয়ে মামলা করেন। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। রাজধানীর দক্ষিণখানে বাড়ির সামনে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, গ্রেফতার 7। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনের কারণ এখনও নিশ্চিত নয়, কারো অবহেলা থাকলে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে।
রাজধানীর দক্ষিণখানে আব্দুর রশিদ নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর 11:30টার দিকে নিজের বাসার সামনেই খুন হন রড সিমেন্ট ব্যবসায়ী রশিদ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৈনিক লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন হান্নানের বাসার সামনে রাখা তার ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেয়। আমিনুল ইসলাম হান্নান নামে এক লোক, তাকে জাপানি হান্নান হিসেবে এলাকার লোকজন চিনে। তো সে তার শটগান থেকে গুলি করে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। তাকে নিরস্ত্র করেছি, তাকে আমাদের হেফাজতে নিয়েছি। আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিচ্ছি। কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গার ক্যাম্পে আগুনের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগুনের ঘটনায় কারো কোনো গাফিলতি কিনা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালীর 8 ও 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আগুনের ঘটনায় 9300 রোহিঙ্গা পরিবারের আশ্রয় পুড়েছে। এছাড়াও পুড়েছে দোকানপাট সহ কয়েকটি এনজিও দফতর। রোহিঙ্গা প্রায় 10,000 মতো ঘর পুড়ে গেছে। এই আগুনের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন। তবে ক্ষতিগ্রস্তরা বলছেন, উগ্রবাদী ও সন্ত্রাসী রোহিঙ্গা গ্রুপের মধ্যে কোন্দলের জের এই অগ্নিকাণ্ড। রোহিঙ্গারা কেরোসিন আর তেল নিয়ে আর ম্যাচ নিয়ে আগুন জ্বালা দিছে। একটা পরিকল্পিতভাবে এই ধরনের একটা সংঘাত সৃষ্টি করেছে। যদি এরা ইচ্ছা করতো, আগুন নিবানোর চেষ্টা করতো, এত ভয়াবহ অগ্নিকাণ্ড এখানে হতো না। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। পরে সাংবাদিকদের বলেন, আগুনের ঘটনায় কারো দুরভিসন্ধি কিংবা অবহেলা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। 2টা ইনকোয়ারি কমিটির একটা রিপোর্ট আমাদের কাছে আসবে, আমরা দেখব। তাই সেখানে যদি কারো দোষ ত্রুটি পাওয়া যায়, কিংবা কেউ যদি কর্তব্য অবহেলা করে থাকে, কিংবা কেউ অভিসন্ধি থাকে এই আগুন ধরানোর জন্য, তাহলে সেটা তো অবশ্যই আমরা আইনত বিচার করব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছেন, ক্যাম্পে আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে তদন্ত কমিটি। সত্যিকারের জিনিসটা আমরা বের হয়ে যাবে, আমরা বিশ্বাস করি। মাসুমা লিসা, 21 টেলিভিশন। রংপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনায় মূল অভিযুক্ত হাফিজুর রহমানকে আটক করেছে সিআইডি। সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, প্রেমের অভিনয় করে হাফিজুর ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। ছাত্রীটির মৃত্যুর পর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে আটক করা হলো। এ ঘটনায় হাফিজুরের বিরুদ্ধে ডিজিটাল ও পর্নোগ্রাফি আইনে মামলা হবে। আহমদ বাবুর রিপোর্ট। গেল 5 জানুয়ারি রংপুরের বদরগঞ্জে নবম শ্রেণীর এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করে। 1 মাসেরও বেশি সময় পর 22 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফিজুর রহমানের সঙ্গে ওই ছাত্রীর ছবি ভাইরাল হয়। সিনেমার নায়ক তো তুমি ছিলা। জি স্যার। ঘটনার পর সিআইডির রংপুর রেঞ্জের ডিআইজির নেতৃত্বে তদন্ত শুরু হয়। বুধবার সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার আশুলিয়ার জামগড়া থেকে মূল অভিযুক্ত হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। হাফিজুরের সহযোগী বিপুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এই মামলাতে ডিজিটাল একটা ধারাও ঢুকবে এবং পর্নোগ্রাফি ধারাও ঢুকবে। তার সহযোগী ছবিও তুলেছে, ভিডিও করছে, সবই তাকে দিয়ে করেছে। এবং সেও এখানে এই রেপের সাথে জড়িত আছে কিনা সেটা কিন্তু আমরা এখনো কনফার্ম হয়নি। তাকে গ্রেপ্তার করার পর জানতে পারব। এদিকে রাজধানীর রামপুরা এলাকা থেকে এমএলএম ব্যবসার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের 3 সদস্যকে আটক করেছে সিআইডি। চক্রটির বিরুদ্ধে প্রায় 13 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। গতকালকে আমরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে না পারা নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 24 মার্চ এরশাদের অবৈধভাবে ক্ষমতা দখলের দিনটিকে কালো দিন হিসেবে স্মরণ করে আলোচনা সভা আয়োজন করে 90-এর সর্বদলীয় ছাত্র ঐক্য। এতে অংশ নিয়ে আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, এতদিনেও সরকারের বিরুদ্ধে কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারেনি, এ দায় বিএনপির। এ সময় জনগণকে বাদ দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের সমালোচনা করেন বিএনপির মহাসচিব। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা এই সরকার, তাদের আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠন
দোষর তাদের দ্বারা নির্যাতিত হচ্ছি, কিন্তু আমরা ঠিক সেইভাবে এখন পর্যন্ত দাঁড়াতে পারিনি বন্ধুগণ। এ ব্যর্থতা আমাদের সকলের, এ দায় আমাদের সকলের, যে আজকে যারা গণতন্ত্রে বিশ্বাস করি তারা আজকে এই জায়গা থেকে এই সরকারকে সরাতে পারছি না। বন্ধুগণ, এই জায়গায় আমাদেরকে আরও বেশি করে মনোযোগ দিতে হবে, আমাদের সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে। সংস্কার করা হচ্ছে লালবাগ কেল্লার হাম্মামখানা, এজন্য $1,85,000 দিচ্ছে মার্কিন দূতাবাস। সকালে লালবাগ কেল্লার হাম্মামখানা সংস্কার ও সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ ও মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। প্রকল্পের কাজ শেষ হবে 2022 সালে। মাহমুদ হাসানের রিপোর্ট। লালবাগ কেল্লা মোঘল আমলে নির্মিত। 1678 সালে সুবেদার মোহাম্মদ আজম শাহ দুর্গটি নির্মাণ করেন। ঐতিহাসিক স্থাপনাটি 1999 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সম্ভাবনার তালিকায় অন্তর্ভুক্ত হয়। কেল্লার প্রধান 3টি স্থাপনা হাম্মামখানা, পরিবিবির মাজার এবং মসজিদ। এর মধ্যে হাম্মামখানা মোঘল সুবেদারদের দরবার হল হিসেবে ব্যবহৃত হতো। হাম্মামখানার কর্নিশ ভেঙেছে, খসে পড়ছে রং, বিভিন্ন স্থানে এরকম ছোটখাটো ফাটলও আছে। তাই ইউএস অ্যাম্বাসেডর ফর ফান্ড কালচার প্রিজার্ভেশনের আওতায় সংস্কার করা হবে হাম্মামখানাটি। মার্কিন যুক্তরাষ্ট্রের কালচারাল যে ফান্ড আছে সেই ফান্ড থেকে তারা আমাদেরকে সহায়তা করছে $1,85,000 মার্কিন ডলার। তাদেরই অর্থায়নে আমরা হাম্মামখানার কনজারভেশনের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। এটা একেবারে শুরুতে যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় ফিরে নিয়ে যাবো বলে আশা করছি। প্রকল্পের উদ্বোধন শেষে হাম্মামখানা ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। পরে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভক্ষণে প্রকল্পটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বকে আরও দৃঢ় করবে। This green oasis in the middle of Old Dhaka, it's a wonderful place to visit. In a year when you come back and see how it's been fully restored, I think you'll really be dazzled. And again, it's just another way for the United States to show how much we respect and honor Bangladeshi culture. 2022 সালে প্রকল্পের কাজ শেষ হলে হাম্মামখানার 2টি তলাই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবারের আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। দর্শক, অমর 21 গ্রন্থমেলায় আছেন সহকর্মী সাইদুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইদুল, গত 18 মার্চ এই বইমেলাটি শুরু হয়েছে। আপনি জানেন যে বৈশ্বিক যে প্রভাব কোভিড-19 সেই 19-এর প্রভাবের কারণে কিন্তু 1 মাসেরও বেশি সময় পরে কিন্তু বইমেলাটি শুরু হয়েছে। আপনি জানেন যে আজকে সরকারি ছুটির দিন না থাকায় কিন্তু বিকাল 3টা থেকে এই বইমেলাটি শুরু হয়েছে। বিকাল 3টার পরে আমরা দেখছি যে আস্তে আস্তে জনসমাগম বলেন, পাঠক বলেন, লেখক বলেন, যারা বই প্রেমী তারা কিন্তু বিকাল থেকে বা সন্ধ্যার পর থেকে কিন্তু সরগরম হয়ে আসছে। ইতিমধ্যে আমরা বেশ কিছু পাঠকের সাথে কথা বলেছি, লেখকের সাথে কথা বলেছি, প্রকাশনী সংস্থার সাথে কথা বলেছি। প্রকাশনী সংস্থা যারা বলছেন তারা বলছেন যে কেউ বলছেন যে এবার এই পর্যন্ত কিন্তু বেচাকেনা খুব বেশি ভালো হচ্ছে তা বলছেন না। তারা বলছেন যে তারা আশাবাদী, যেহেতু 1 মাস পরে বা 1.5 মাস পরে বইমেলা শুরু হয়েছে, সেক্ষেত্রে গরমের একটা প্রভাব আছে, করোনার একটা প্রভাব আছে। সেই সমস্ত প্রভাবের কারণে কিন্তু বইমেলাটি এবার একটু দেরিতে শুরু হওয়ার কারণে প্রকাশকরা এখন পর্যন্ত খুব বেশি সাড়া পাচ্ছেন সেটা স্বীকার করছে না। তবে কিছু প্রকাশনী আছে যারা নামকরা প্রকাশনী, অর্থাৎ যারা খুব ভালো প্রকাশনা বই বের করে, নামি দামি লেখকের বই প্রকাশ করে, তারা কিন্তু খুব ভালো অবস্থানে আছেন। বিগত বছরের তুলনায় তারা বলছেন যে এবছর আমাদের কোনো অবস্থায় খারাপ যাচ্ছে না। তবে ছোট প্রকাশনী যারা, সেগুলো কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থানে আছে সেটা তারা বলছেন না। লেখকরা আসছেন, পাঠকরাও আসছেন। পাঠকরা কিন্তু বলছেন যে করোনার মধ্যে ঝুঁকি নিয়ে হলে তারা আসছেন, কারণ হচ্ছে যে তারা বই পছন্দ করেন। বই মেলার সময় কিন্তু বেশ কিছু বই পাওয়া যায়, সেজন্য কিন্তু তারা প্রতিনিয়ত এই বই মেলার জন্য অপেক্ষা করেন। আপনি জানেন যে আজকে বইমেলায় নতুন বই এসেছে 197টি এবং এই পর্যন্ত গত 7 দিনে বই প্রকাশিত হয়েছে 691টি।
আমরা বেশ কিছু লেখক পেয়েছি, প্রকাশক পেয়েছি। আমরা এবার একজন লেখকের সাথে কথা বলবো, যেই লেখক মূলত এবছর 5টি বই বের করেছে। উনি এর আগে আমাদের কাছে স্বীকার করেছেন যে তিনি এই পর্যন্ত প্রায় 31টি বই প্রকাশ করেছেন। উনি হচ্ছে হাসনাইন সাজ্জাদী। আপনি এবার কয়টি বই বের করেছেন এবং কি কি বই সংক্ষেপে যদি আমাদের? এবার 5টি বই আমার প্রকাশিত হয়েছে। 3টি প্রক্রিয়া দিন আছে, হয়তো শেষের দিকে ওই 3টিও চলে আসবে। তার মধ্যে একটি হচ্ছে পোয়েট্রি থিওরি অফ সায়েন্টিজম, এটা ইংলিশ ভার্সন। তারপরে হচ্ছে প্রেম একমুঠো নীল কবিতার বই, সভ্যতা পুঁজিতন্ত্র বিজ্ঞানবাদ, এটা ইতিহাস এবং অর্থনীতি কেন্দ্রিক। আরেকটি বই হচ্ছে বিজ্ঞান সম্প্রীতি ও শিক্ষা। সাজ্জাদী, আপনার যে 5টি বই বের হয়েছে, এবার কোভিড-19 বা করোনার কারণে বই বের করতে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? সমস্যা তো ছিল শুরু থেকেই। প্রথমত যে মেলা হবে কিনা, বইমেলা কেন্দ্রিক, যেহেতু আমাদের লেখালেখির 2টি ধারা, একটা জনপ্রিয় ধারা আর একটি হলো গবেষণাধর্মী। আমি কাজ করি গবেষণাধর্মীতে। গবেষণাধর্মী হলো যে মৌসুম শুরু হলে এগুলোর গুরুত্ব বাড়ে, আর পপুলার ধারায় যারা ছিলেন তারা তো আগেই পাণ্ডুলিপি তৈরির আগে খরচ পেয়ে বসেছিলেন। সুতরাং আমরা অবশ্যই প্রতিকূলতার মধ্যে ছিলাম, প্রতিকূলতার মধ্য দিয়েই তৈরি করেছি আমাদের পাণ্ডুলিপিগুলো। হ্যাঁ, হাসনাইন সাজ্জাদী, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করব দিন যত যাবে বা সময় যত যাবে, পাঠক আসবেন, লেখক আসবেন এবং বই বেশি বেশি বই বেচাকেনা হবে এবং বই প্রেমীদের আড্ডায় মুখরিত হবে এই সোহরাওয়ার্দী উদ্যান। রক্তিম। ধন্যবাদ সাইদুল। অমর 21 গ্রন্থমেলা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইদুল ইসলাম। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। তরুণ রাজনীতিকদের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে বড় অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনৈতিক জীবন দর্শন অনুসরণ করে সব প্রতিবন্ধকতা অতিক্রম করতে চায় তরুণরা। স্বাধীনতার সংগ্রাম ও অর্জনের ইতিহাসই এই প্রজন্মের রাজনীতিবিদদের শক্তি যোগায়, সাহস যোগায়। রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বজ্রকণ্ঠে স্বাধীনতার আহ্বান উপেক্ষা করতে পারেনি 71-এর তরুণ প্রজন্ম। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাঙালির অস্তিত্ব ও সত্তা অক্ষুণ্ণ রাখার লড়াইয়ে বঙ্গবন্ধুর এক ডাকেই যুদ্ধে নামে লাখো তরুণ। আপোষহীন তর্জনীর ইশারায় জাতীয়তার অস্তিত্ব খুঁজে পায় বাঙালি। 52-র মাতৃভাষা প্রতিষ্ঠার সংগ্রাম থেকে 71-এর মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলনে তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে চলছে এই প্রজন্ম। সব প্রতিবন্ধকতার চ্যালেঞ্জ গ্রহণ করেছে অসীম সাহসে। তরুণ বলেন, প্রবীণ বলেন, সকলের জন্য অনুপ্রেরণা। কারণ আমাদের এই অনুপ্রেরণাটি কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে জীবনের সকল ক্ষেত্রেই বিজয় হওয়ার মন্ত্রে। এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে, যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই মাতৃভূমি স্বাধীন হয়েছে, সেই মাতৃভূমিকে আমাদের সেই বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য আমাদের তো সকলেরই সম্মিলিত প্রচেষ্টা দরকার। সেই প্রচেষ্টায় তো অনেক প্রতিবন্ধকতা আসবে। এই অনুপ্রেরণার উৎস ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু। সেই চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা অতিক্রম করার ক্ষেত্রে আমি মনে করি আমাদের সকলের অনুপ্রেরণা ছিল জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের সংগ্রামী জীবন, যে সাহসের সাথে, সততার সাথে, আন্তরিকতার সাথে, দেশপ্রেমের সাথে আমরা যদি সকল কিছু করি তাহলে যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব। তো আমি মনে করি যে এটি আমাদের তরুণ সমাজের জন্য একটি বড় মোটিভেশন। দেশপ্রেম আর সততাকে পুঁজি করে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নই এই প্রজন্মের রাজনীতিবিদদের লক্ষ্য। বাঙালি জাতির সকল আন্দোলন, মুক্তি সংগ্রামের অনুপ্রেরণা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক, নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। গার্মেন্টসে ওয়ার্ক অর্ডার কমার আশঙ্কা, কারখানা সচল রাখতে চায় বিজিএমইএ, স্বাস্থ্যবিধি মানতে চিঠি। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদ।
কর ছাড়ের পাশাপাশি বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন পাচার ঠেকানোর দাবি জানালো সংবাদপত্র ও টেলিভিশন মালিকরা। এনবিআরের সাথে এক বাজেট পূর্ববর্তী আলোচনা সভায় তারা বলেন, করোনা সংকটে ক্ষতিগ্রস্ত হলেও সরকারি কোনো সহায়তা পায়নি গণমাধ্যমগুলো। তাই সংকট উত্তরণে আগামী বাজেটে বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় চান এ শিল্প মালিকরা। পাশাপাশি রাজস্ব ফাঁকি ঠেকাতে কেবল টিভির ডিজিটালাইজেশনের কথাও তুলে ধরেন চ্যানেল মালিকরা। শিল্প ঘোষণার বিষয়টি ঘটলেও টেলিভিশন শিল্পকে শিল্প ঘোষণার বিষয়টি এখনো প্রাতিষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। বাংলাদেশ থেকে আপনাকে কোনো ভ্যাট ট্যাক্স না দিয়ে একটা বড় বিজ্ঞাপনের একটা অন্তত 1/4 চলে যাচ্ছে হচ্ছে বিদেশি টেলিভিশন চ্যানেলে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সব কারখানায় চিঠি পাঠিয়েছে বিজিএমইএ। বিধি নিশ্চিত করাতে পারলে কারখানা বন্ধের প্রয়োজন পড়বে না বলেও মনে করছেন ব্যবসায়ী নেতারা। তবে ক্রেতা দেশগুলোতে লকডাউন হলে ওয়ার্ক অর্ডার কমার আশঙ্কা করছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা সংকটের কারণে 2019-20 অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছিল $27.94 বিলিয়ন, যা আগের অর্থবছরের থেকে $6.19 বিলিয়ন কম। করোনা সংকট কেটে গেলে আবারও গতি পাবে এই খাত, এমন প্রত্যাশার মাঝেই নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। তবে থেমে নেই শ্রমিক উদ্যোক্তারা। কারখানা চলছে পুরোদমে, নিশ্চিত করা হচ্ছে স্বাস্থ্যবিধি। আমরা যখন ফ্যাক্টরিতে প্রবেশ করি তখন গা শরীরে তাপমাত্রা মেপে ফ্লোরের ভিতরে প্রবেশ করি। এখন জানি যে করোনা বাড়তেছে, তারপরেও আমরা আরও সচেতনভাবে কাজ করতেছি। শারীরিক দূরত্ব নিশ্চিত সহ সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করছি। শ্রমিকদের কারখানা প্রবেশের ক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে। সকল শ্রমিক কর্মচারীদের মাস্ক পরিধান নিশ্চিত করা হচ্ছে। কারখানা মালিকরা বলছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করায় সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা গেছে। যদি করোনা প্রকোপ আরো বাড়ে তাহলে আমাদের গার্মেন্টস খাতে আমি বলতে পারি যে আমরা আগে যেভাবে এটা মেনটেন করে আসছিলাম, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা, সেইগুলো কিন্তু আমাদের সবসময় এটা চালু আছে। আমরা বিজিএমএ থেকে অলরেডি মেম্বারদের চিঠি দিয়েছি যে প্রথম দফায় যেভাবে যে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছিল সেগুলো স্ট্রিক্টলি ফলো করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সংক্রমণ বাড়লেও কারখানা বন্ধ রাখার পক্ষে নন শিল্প মালিকরা। করোনা কালে যদি এর থেকে বাড়েও তাইলেও গার্মেন্টস খাতকে কোনো রকমের বন্ধ দেওয়া বা কোনো রকমের অসুবিধা হওয়ার কথা এটা আমরা এখনো ভাবছি না। যেহেতু প্রথম দফায় আমাদের একটা প্রস্তুতিমূলক অনেকগুলো স্টেপস আমরা করতে পেরেছিলাম এবং মোটামুটি সাকসেসফুল হয়েছিলাম, সেই এক্সপেরিয়েন্সটা আমাদের এবারে যদি সেই পর্যায়ে যায় তাহলে আমাদের কাজে দেবে এবং সে লক্ষ্যেই আমরা সেভাবে প্রস্তুতিটা নিচ্ছি। এখনো পর্যন্ত বড় ধরনের অর্ডার বাতিলের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান ব্যবসায়ী নেতারা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনা লোটে শেরিং একান্ত বৈঠক, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সচল রাখতে অবকাঠামো উন্নয়নে গুরুত্ব। সংক্রমণ বাড়তে থাকলে পূর্ব প্রস্তুতি কাজে দেবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। আজও শনাক্ত 3,500-এর বেশি। রাজধানী জুড়ে আজও তীব্র গ্যাস সংকট, দ্রুত আমিনবাজারের পাইপলাইনে মেরামতের চেষ্টায় তিতাস। নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন মামলায় 13 জনের বিচার শুরু, ইউপি সদস্য সোহাগকে অব্যাহতি। জমে উঠেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, রোড শো, গানে গানে প্রচারাভিযান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।